হ্যালো, মুকুট, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। Okay, আজকে আমরা দুটো টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লুপ স্ট্রাকচার অ্যান্ড আরেকটা হচ্ছে ফাংশন অ্যান্ড অ্যারে। তো প্রথমে আমরা দেখব সি প্রোগ্রামের লুপ স্ট্রাকচার গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমরা সি প্রোগ্রামে যে কন্ট্রোল স্ট্রাকচার গুলো ব্যবহার করি, অর্থাৎ সি প্রোগ্রামের ফ্লো, লজিক বা এক্সিকিউশনকে যদি আমরা আমাদের বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ করতে চাই, তো আমরা কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করে থাকি, যেগুলোকে দুভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল, একটা হচ্ছে লুপ কন্ট্রোল। ওকে, তো এর আগে আমরা কন্ডিশনাল কন্ট্রোল নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা ইফ, ইফ এলস, এলস ইফ এই স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা এর আগে আমরা ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করেছি, এক্সাম্পল দেখেছি। আজকে আমরা দেখবো যেগুলোকে আমরা বলেছিলাম কন্ডিশনাল কন্ট্রোল, অর্থাৎ শর্ত সাপেক্ষে কোনো একটা কোডের কিছু স্টেটমেন্ট, শর্ত সাপেক্ষে কিছু স্টেটমেন্ট যখন এক্সিকিউট হয় তখন সেটাকে আমরা বলি কন্ডিশনাল। আর যখন শর্ত সাপেক্ষে কোনো একটা অংশ বারবার এক্সিকিউট হয় তখন সেটাকে আমরা বলি লুপ। শর্ত সাপেক্ষে কোনো একটা অংশ বা কিছু স্টেটমেন্ট যেটা বারবার নির্বাহ হয় সেটাকে আমরা বলি লুপ। তো লুপের জন্য আমরা তিন প্রকারের লুপ বা তিন ধরনের লুপ সি প্রোগ্রামে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল। তো এখানে তিনটারই সিনট্যাক্স বা ফরম্যাট দেওয়া আছে, আমাদের আগে ফরম্যাটটা ক্লিয়ারলি বুঝতে হবে। আর একটা কথা হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে, যে কোনো একটা লুপে যদি আমরা প্রোগ্রাম পারি বাকিগুলোতে এমনিই পারবো, কারণ এখানে চেঞ্জ হচ্ছে প্রেজেন্টেশন বা স্ট্রাকচারে। মূল যে আমাদের প্রোগ্রামিং স্টেটমেন্ট বা প্রোগ্রামিং যে লেখার মধ্যে খুব একটা পরিবর্তন নেই, পরিবর্তন হবে শুধু উপস্থাপনায়। আচ্ছা, যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তিনটা স্ট্রাকচার পাশাপাশি খেয়াল করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে পরিবর্তনটা কোথায়। তার আগে আমাদের যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা লুপেই চারটা অংশ থাকে, যেটা আমি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। চারটা অংশ থাকে, অর্থাৎ আমরা যখন লুপ ব্যবহার করব তখন আমরা খেয়াল রাখবো এই চারটা অংশ আছে কিনা। থাকতেই হবে ব্যাপারটা এমন না, নর্মালি সাধারণত থাকে, ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম করে দেখবো, বাট আমরা নর্মালি মনে রাখবো এই লুপের চারটা অংশ থাকে। প্রথমটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন। আমরা লুপে যদি কোনো কাউন্টার ভেরিয়েবল বা কোনো প্রাথমিক মান ব্যবহার করি, বা আমরা বলতে পারি শুরুর মান, কোনো চলকে কোনো কাউন্টার ভেরিয়েবলে প্রথম যে মানটা আমরা প্রদান করি সেটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন। যেমন কোনো একটা ধারা 1 থেকে শুরু হলো, বা ধারা 2 থেকে শুরু হলো, বা 5 থেকে শুরু হলো, এই যে শুরুর যে মানটা আমরা দিচ্ছি সেটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। তো দেখো, তিনটা স্ট্রাকচারে কিন্তু ইনিশিয়ালাইজেশন আছে। ফর এর ক্ষেত্রে ফর এর যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, তার মধ্যে ইনিশিয়ালাইজেশন। হোয়াইলের, অর্থাৎ হোয়াইল নামক যে আমরা লুপ ইউজ করব তার আগেই, অর্থাৎ হোয়াইলের লুপ শুরুর আগেই ইনিশিয়ালাইজ করতে হবে। ফরের কিন্তু লুপের মধ্যে, লুপের যে নাম, সেই নামের সাথে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তার মধ্যেই ইনিশিয়ালাইজেশনটা ইউজ লিখতেছি। আর ডু হোয়াইলেও কি লুপ শুরুর আগে। তারপর সেকেন্ড হচ্ছে কন্ডিশন। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা লুপে অবশ্যই একটা কন্ডিশন থাকে, কারণ কন্ডিশনের উপর ভিত্তি করেই লুপ এক্সিকিউট হয়। যদি কন্ডিশন না থাকে তখন সেগুলোকে বলি আমরা অসীম লুপ, তার মানে এই লুপটা কখনোই শেষ হবে না। তো সাধারণত আমাদের লুপে একটা কন্ডিশন থাকবে, সে ফর লুপেও কন্ডিশন আছে, হোয়াইল লুপেও কন্ডিশন আছে, ডু হোয়াইলেও কন্ডিশন আছে। তো ফর লুপে ফরের লেখার মধ্যেই, ফরের যে স্টেটমেন্ট তার মধ্যেই কন্ডিশনটা ইনিশিয়ালাইজেশনের পরেই থাকবে। আর হোয়াইলের মধ্যে,
হোয়াইল যেখানে আমরা হোয়াইল লিখতেছি, হোয়াইল কিওয়ার্ড, হোয়াইল, ফর, ডু এগুলো কিন্তু কিওয়ার্ড। হোয়াইল কিওয়ার্ড যেখানে লিখতেছি সে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? কন্ডিশন থাকবে। ডু হোয়াইলেও ডু আগে হোয়াইল পরে, ডু হোয়াইলে কি ডু লেখাটা উপর থাকবে, হোয়াইল লেখাটা নিচে থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি কন্ডিশন থাকবে কিন্তু তিন জায়গায়। ফরের মাঝখানে, হোয়াইলে অনলি কন্ডিশন থাকবে, ডু হোয়াইলে ডুতে কোনো কন্ডিশন থাকবে না, হোয়াইলে কন্ডিশন থাকবে। ওকে, তো এই কন্ডিশনের অবস্থানের উপর ভিত্তি করে আমরা লুপকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা এন্ট্রি কন্ট্রোল, একটাকে বলি আমরা এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল মানে হচ্ছে লুপে প্রবেশের সময়, এন্ট্রি মানে প্রবেশ, লুপে প্রবেশের সময় আমরা কি করব? কন্ডিশন চেক করব। ফরে ঢোকার সময় কন্ডিশন চেক করতেছি, হোয়াইলেও ঢোকার সময় কন্ডিশন চেক করতেছি। দ্যাটস ওয়াই দুটোকে বলি আমরা এন্ট্রি কন্ট্রোল। বাট যদি আমরা ডু হোয়াইলের দিকে খেয়াল করি, ডুতে কিন্তু প্রথমে কোনো কন্ডিশন নেই। ডু মানে আগে করো, ডু মানে কি নরমালি আমরা ডু বলতে বুঝি করা, অর্থাৎ কাজটাকে করো। করে যখন তুমি লুপ থেকে বের হবা তখনই কি করতে হবে? তোমাকে কন্ডিশন চেক করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি এক্সিট কন্ট্রোল, অর্থাৎ কাজ শেষ করে বের হওয়ার সময় আমরা কন্ডিশন চেক করতেছি। কন্ডিশন সত্য হলে আমরা আবার লুপের মধ্যে ফেরত যাব, আর কন্ডিশন যদি মিথ্যা হয় আমরা লুপ থেকে বের হয়ে যাব। এটা তিন জায়গায় সেম কথা। কন্ডিশন সত্য হলেই আমরা লুপের মধ্যে ঢুকবো বা লুপে ফেরত যাব, আর কন্ডিশন মিথ্যা হলে আমরা লুপের মধ্যে আর প্রবেশ করব না। তাহলে এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোলের পার্থক্য হচ্ছে, এন্ট্রি কন্ট্রোলে কি করা হয়? আগেই কন্ডিশন চেক করা হয়, কন্ডিশন সত্য হলেই শুধুমাত্র লুপের মধ্যে ঢুকবে। আর এক্সিট কন্ট্রোলে, দ্যাট মিন্স ডু হোয়াইলের ক্ষেত্রে, আগে বডিটা একবার এক্সিকিউট হবে, তারপরে কন্ডিশনটা আমরা চেক। ওকে, তাহলে আমরা এই কন্ডিশনের উপর ভিত্তি করে এন্ট্রি কন্ট্রোল, এক্সিট কন্ট্রোলের ব্যাপারটা বুঝলাম। কন্ডিশনের পরে আমাদের লুপের যে প্রধান অংশ, যেটা আমরা নির্বাহ করি বা যেটা এক্সিকিউট হয়, সেটাকে বলি আমরা লুপের বডি বা বডি অফ দা লুপ। প্রত্যেকটা লুপের বডি কোথায় থাকবে? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেটাকে আমরা বলি লুপের ব্লক। খেয়াল রাখতে হবে আমাদের, ফর হচ্ছে লুপের নাম, আর এই সেকেন্ড ব্র্যাকেটটার দিয়ে আমরা বুঝাই লুপের বডি। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, লুপে যে সবসময় একাধিক, লুপের মধ্যে বডিতে যে সবসময় একাধিক লাইন থাকবে এমন না, লুপে একটা লাইনও থাকতে পারে। যদি একটা লাইন থাকে, শুধুমাত্র লুপে যদি একটা মাত্র স্টেটমেন্ট থাকে, তখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগে না। কিন্তু আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্র্যাকটিস করবো, লাইন এক বা একাধিক হোক, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্র্যাকটিস করব। কিন্তু কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট না দেয়, তার মানে বুঝতে হবে লুপ কয়টা লাইন এক্সিকিউট হবে? লুপের মধ্যে একটা লাইন বা একটা স্টেটমেন্ট। যেমন এখানে আমরা বলছি, এখন যদি আমরা স্ট্রাকচারে লিখি তাহলে বুঝতে হবে ফর লুপের মধ্যে কয়টা লাইন আছে? একটা লাইন বা একটা স্টেটমেন্ট। আর যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ডের মধ্যে এক লাইনও থাকতে পারে, একাধিক লাইনও থাকতে পারে। সো আমরা স্ট্রাকচারটাই ফলো করবো, এটাই যুক্তিযুক্ত। বাট কেউ যদি এক লাইনে ইউজ করে লিখে সেকেন্ড ব্র্যাকেট না দেয়, তাতেও মনে রাখতে হবে কাজ হবে, এটা হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম। বাট স্ট্যান্ডার্ড বা আমরা নর্মালি সবসময় ইউজ করবো কি, লুপ যখন ইউজ করবো, কন্ডিশন যখন ইউজ করবো, সবসময় তার বডিটা ডিফাইন করবো, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বডিটা ডিফাইন করবো। দ্যাট মিন্স সেকেন্ড ব্র্যাকেটের শুরু আর শেষ দিয়ে বুঝবে এর মাঝখানে যা আছে। এখানে অনেক স্টেটমেন্ট থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ওকে, ফোর্থ যে অংশটা, সেটাকে বলি আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো যেসব লুপে আমরা কাউন্টার ভেরিয়েবল ইউজ করি বা কাউন্টিং এর ইস্যু থাকে, তখন কাউন্টারটা ইনক্রিজ করতে হয় বা ডিক্রিজ করতে হয়, কারণ এই কাউন্টারের মানের উপর ভিত্তি করে আমাদের লুপটা এক্সিকিউট হয়, ঘুরতে থাকে, বারবার কাজ করতে থাকে। তো যদি কাউন্টার থাকে, কাউন্টার কখনো ইনক্রিজ হতে পারে, কাউন্টার কখনো ডিক্রিজ হতে পারে। যেমন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত যোগ করি, তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তার মানে কি কাউন্টিংটা ইনক্রিজ হচ্ছে। আবার যদি উল্টোভাবে বলি, 10 থেকে 1 পর্যন্ত যোগ করো, কাজ সেমই, কিন্তু প্রথমে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, এভাবে ডিক্রিজ হচ্ছে। দ্যাটস এটাকে আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্টও থাকতে পারে, ডিক্রিমেন্টও থাকতে পারে। তো তিনটা লুপে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতে পারে। যদি থাকে তাহলে ফর লুপে কোথায় বসবে? ফর স্টেটমেন্টের 3 নাম্বার পার্ট। কারণ দেখো ফর স্টেটমেন্ট এখানে তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে ফরের থার্ড, ফর নামক যে স্টেটমেন্টটা, যে লাইনে ফর লেখা থাকবে, তার 3 নাম্বার অংশ হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। বাট হোয়াইল এবং ডু হোয়াইলের ক্ষেত্রে
কি হবে বডির পরে, বডির স্টেটমেন্ট লেখা শেষ হলে তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা লিখব, অবশ্যই ব্লকের ভিতরে, কিন্তু বডির স্টেটমেন্ট অর্থাৎ বডির মূল যে আমাদের কাজ তারপরে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি এই চারটা অংশ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা লুপ ইউজ করে প্রোগ্রাম করতে পারবো। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য কারণ আমাদের যে সৃজনশীল কোশ্চেনগুলো আসবে, সৃজনশীল কোশ্চেনে প্রোগ্রাম দেওয়া থাকে, কিছু কিছু সৃজনশীল কোশ্চেনে প্রোগ্রাম দিয়ে দেয়, অর্থাৎ কোন একটা প্রোগ্রাম করে দিয়ে বলবে ফর লুপ দিয়ে করা আছে, বলবে এটাকে হোয়াইল দিয়ে বা ডু হোয়াইল দিয়ে বাস্তবায়ন করো। প্রোগ্রাম হুবহু করে দেওয়া আছে, কারেক্ট প্রোগ্রাম, তোমাকে বলবে যে এই উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটিকে হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ দিয়ে বাস্তবায়ন করো। তার মানে প্রোগ্রাম যা আছে তাই থাকবে, শুধু কি লুপের অংশটা চেঞ্জ হবে। চেঞ্জ বলতে প্রেজেন্টেশন চেঞ্জ হবে, কোনো স্টেটমেন্ট চেঞ্জ হবে না, প্রেজেন্টেশন চেঞ্জ হবে। তাহলে দেখো যদি ফর লুপে প্রোগ্রাম দেওয়া থাকে আমরা কিভাবে হোয়াইলে কনভার্ট করব, তাহলে আমরা স্ট্রাকচার মনে রাখলেই হবে। যদি ফর লুপে দেওয়া থাকে ডু হোয়াইলে কিভাবে রূপান্তর করব, এই স্ট্রাকচারটা মনে রাখলেই হবে। আবার উল্টোভাবে ভাইস ভার্সা আসতে পারে, দ্যাট ইজ ডু হোয়াইল বা হোয়াইলে দেওয়া আছে, বলবে এটা ফর লুপ দিয়ে বাস্তবায়ন করো, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখন এটা হলো ফ্লো চার্ট দিয়ে আমরা বুঝালাম আর কি, বুঝাচ্ছি যে কিভাবে অ্যান্টি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল কাজ করে। অ্যান্টি কন্ট্রোল মানে আগে কন্ডিশন চেক হবে, কন্ডিশন সত্য হলে বডি বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা হবার হবে, আর কন্ডিশনে যদি মিথ্যা হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। একইভাবে এক্সিট কন্ট্রোল, আগে সে লুপের মধ্যে প্রবেশ করবে, দেখো আগে বডি এক্সিকিউট হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, তারপরে কন্ডিশন চেক হবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে আবার বডিতে ফেরত যাবে, লুপের বডি, প্রোগ্রামের বডি না কিন্তু লুপের বডি, লুপের যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে বডি বোঝাচ্ছি অর্থাৎ ডু হোয়াইলের মধ্যে যে অংশটা সেখানে ফেরত যাবে। আর কন্ডিশন যদি ফলস হয় সে আর ফেরত যাবে না, সে সামনের দিকে চলে যাবে। তাহলে এই দুটো স্ট্রাকচার থেকে আমরা একটা লাইন বা একটা ডিফারেন্স বলতে পারি, কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক এক্সিট কন্ট্রোলে কমপক্ষে একবার এক্সিকিউট হবে, আর অ্যান্টি কন্ট্রোলে শুধুমাত্র কন্ডিশন সত্য হলেই এক্সিকিউট হবে। এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল আর অ্যান্টি কন্ট্রোলের পার্থক্য বলতে পারি আমরা। ওকে, এরপরে হচ্ছে উদাহরণ, আমরা এখন উদাহরণ দেখব। তিনটা স্ট্রাকচারের জন্য তিনটা এক্সাম্পল আমি পাশাপাশি দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, আচ্ছা আমি একটা স্ক্রিনে বড় করে নিলাম। একই প্রোগ্রাম আমরা তিনটা লুপ ইউজ করেই করতে পারি। তো প্রোগ্রামের মূল স্টেটমেন্ট বা মূল লেখায় খুব একটা পার্থক্য নেই, যদি আমরা দেখি তাহলে মেইন বা প্রধান পার্থক্য হচ্ছে প্রেজেন্টেশন। আচ্ছা, তো প্রোগ্রাম আমরা শুরু করলাম, হ্যাশ নাম্বার সাইন ইনক্লুড stdio.h int main ওপেনিং ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট শুরু ওপেন করলাম, তিনটা চলক ঘোষণা করলাম, তারপর একটা মেসেজ দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ n, দেন ইনপুট নিলাম n এর মান। আচ্ছা, এটা হচ্ছে একটা ধারার যোগফল, এই প্রোগ্রামটা হচ্ছে একটা ধারার যোগফল। তো এই যদি আমরা এটার প্রোগ্রামটা বা কোশ্চেনটার দিকে তাকাই, কোশ্চেনটা হবে এরকম যে 1 থেকে 1 3 5 7 আপ টু n, যেটাকে আমরা বলি সিরিজ বা ধারা, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সকল বেজোড় সংখ্যার যোগফল, বা বলতে পারি এখানে ধারার প্রত্যেকটা মান 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, 1 3 5 7, বা অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে বেজোড় সংখ্যার ধারা n পর্যন্ত। এই n এর মান আমরা যা ইচ্ছে দিতে পারি, n এর মান আমি 10ও দিতে পারি, n এর মান আমি আবার 100ও দিতে পারি, n এর মান আবার 50ও দিতে পারি, n এর মান 20ও দিতে পারি, হোয়াটএভার ইনপুট যেটা দিবে তার উপর ভিত্তি করে। কিন্তু শুরু কিন্তু 1 থেকে, শুরু হবে কত থেকে, 1 থেকে, প্রত্যেকবার 2 2 করে বৃদ্ধি পাবে এবং শেষ হবে n, অথবা যে কোনো মান, আমরা চাইলে মানও বসা দিতে পারি, n এর পরিবর্তে আমরা চাইলে মানও বসা দিতে পারি। ওকে, ডিপেন্ডিং অন কোশ্চেন, সেটা পরে আমরা দেখবো। আমরা আপাতত আচ্ছা, তো
তাহলে এই যে এক্সাম্পলটা আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা ধারার যোগফল নির্ণয়। তো কোশ্চেনের ডিফারেন্স বা কোশ্চেনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে, সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত আমরা দেখি কিভাবে এটাকে লুপের স্ট্রাকচার দিয়ে আমরা সলিউশন করব। তো এখানে আমাদের কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ধারাটা শুরু কোথা থেকে, 1 থেকে। ধারাটা কতটুকু যাবে, n পর্যন্ত যাবে, তার মানে হচ্ছে শর্ত। এবং ধারায় কি হচ্ছে, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা কি কাজ করতেছি, এটা যোগের কাজ করতেছি। তাহলে 4টা জিনিস আমরা জানলাম। নাম্বার 1 শুরু 1 থেকে, যেটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন। নাম্বার 2 কন্ডিশন, এই ধারাটা কতক্ষণ চলবে, যোগের কাজটা কতক্ষণ চলবে, n পর্যন্ত, যতক্ষণ না আমি n এর মান পর্যন্ত পৌঁছাচ্ছি ততক্ষণ আমি যোগ করতে থাকবো। নাম্বার 3 হচ্ছে বডি। বডিতে অর্থাৎ আমরা কি কাজ করব, আমরা এখানে যোগের কাজ করব। প্রত্যেকবার মানগুলো আমরা যোগ করব। আমাদের যোগফল হচ্ছে s। s এর মান প্রাথমিকভাবে 0 থাকবে। প্রত্যেকবার আমরা একটা একটা করে মান নেব, ধারার একটা একটা মান নিব, নিয়ে s এর সাথে আমরা যোগ করব। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আর ইনক্রিমেন্ট, এখানে ইনক্রিমেন্ট হচ্ছে যেহেতু 1 থেকে শুরু হয়ে বড়র দিকে যাচ্ছে, আমরা প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছি, তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে। ওকে, তাহলে আমরা যদি আমাদের প্রোগ্রামের দিকে তাকাই, n এর মান ইনপুট নেওয়ার পরে s = 0, এটা হচ্ছে আমার যোগফল। কারণ আমরা যেহেতু যোগফল নির্ণয় করব s, তাহলে আমাদের প্রাথমিকভাবে আমরা কাউকে এখনো যোগ করি নাই, বা বলতে পারি শুরুতে যোগফল হবে 0। আর আমাদের লুপের অংশে, এই লুপ যেহেতু ধারা, এখানে আমরা একটা কাউন্টার ভেরিয়েবল ইউজ করতেছি, যার নাম দিচ্ছি আমরা k। তাহলে এখানে k হচ্ছে একটা কাউন্টার ভেরিয়েবল। k এর মান 1 থেকে শুরু, তার মানে আমরা k এর মান কত ধরেছি, 1। কেন? কারণ আমার কোশ্চেনে দেওয়া আছে ধারার শুরু হবে 1 থেকে। তো দ্যাটস ওয়াই এই যে k = 1, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ লুপের মধ্যে যে কাউন্টার ভেরিয়েবল আমরা ইউজ করতেছি, তার প্রথম যে মানটা আমরা বসাচ্ছি, এটাকে আমরা এখানে বলতেছি ইনিশিয়ালাইজেশন। ওকে, তারপরে কন্ডিশন। দেখো এখানে আমাদের 3টা স্ট্রাকচারে k এর মান কিন্তু 1 থেকে আমরা শুরু করতেছি। এরপরে কন্ডিশন, k এর মান কি হবে, n এর সমান বা ছোট হতে পারবে। কারণ আমরা যদি ধারার দিকে তাকাই, k এর মান কি হবে, 1 থেকে শুরু, তার মানে n এর থেকে ছোট থাকতে পারবে। 1 3 5 7 এগুলো সবই n এর চেয়ে ছোট, এবং বাড়তে বাড়তে n পর্যন্ত যেতে পারবে। n কে ক্রস করা যাবে না। দ্যাট মিন্স যদি n+1 হয়, সেটাকে আমরা নিতে পারবো? যদি n এর মান n+ বাড়তে বাড়তে n+1 হয়ে যায়, তাহলে আমরা এটা গ্রহণ করতে পারবো না। কারণ আমাদের রেঞ্জ হচ্ছে n, সে ধরো 10। যদি মান 11 হয়ে যায়, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, কারণ সেটা n কে ক্রস করে যাবে। দ্যাট মিন্স সেটা হয়ে যাবে গ্রেটার দেন n। সো দ্যাটস আমরা বলে দিচ্ছি যে এখানে কি হবে, আমাদের কন্ডিশনটা হবে k এর মান লেস দেন ইকুয়াল n। শুধু লেস দেন n বলবো না, আমরা লেস দেন ইকুয়াল, কারণ n যদি কেউ 11 দেয়, n এর মান 11 দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য। সো দ্যাটস ওয়াই লেস দেন ইকুয়াল n। ওকে, তো 3 জায়গায় কিন্তু আমরা সেম কন্ডিশন ইউজ করতেছি, হোয়াইলের মধ্যেও এবং ডু হোয়াইলের মধ্যেও সেম কন্ডিশন এবং সেম লেখার স্টাইল সেম। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্টেশন। ফর এর ক্ষেত্রে কন্ডিশন এক জায়গায়, হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন এক জায়গায়, এবং ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন আরেক জায়গায় লিখতে হয়, বাট কন্ডিশনটা সেম। এরপরে আসবে বডি। 3 নম্বর হচ্ছে বডি অফ দ্য লুপ, s = s + k। তার মানে আমরা প্রিভিয়াস যে যোগফল, তার সাথে k এর মান যোগ করতেছি। তাহলে প্রথমবার আমাদের প্রিভিয়াস যোগফল কত, 0, তার সাথে আমরা যোগ করতেছি 1। কারণ প্রথমবার k এর মান 1, তাহলে প্রথমবার আমরা 0 এর সাথে 1 যোগ করলে আমরা যোগফল পাবো কত, 1। এখানেও তাই, s এর সাথে আমরা k যোগ করব, যোগফল পাবো 1। এখানেও s এর সাথে k যোগ করব, যোগফল পাবো 1। যোগের কাজ করার পরে, অর্থাৎ বডি শেষ, তারপর আমাদের কাজ হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো যেহেতু এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, তো কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। k = k + 2। ফর লুপে আমরা ফর স্টেটমেন্টের মধ্যেই লিখি, হোয়াইলে বডির যে স্টেটমেন্ট তারপরে লিখি, ডু হোয়াইলেও বডি যে স্টেটমেন্ট তারপরে লিখি। কিন্তু 3 জায়গায় আমরা সেম কথাই লিখছি, k = k + 2। তার মানে k এর মান কত করে বাড়বে, 2 করে বাড়বে। তার মানে পরের স্টেপে, সেকেন্ড স্টেপে k এর মান হয়ে যাবে 3, কারণ শুরুতে k এর মান ছিল 1, তার সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে k এর মান হয়ে যাবে 3। সো সেকেন্ড টাইম যখন আমরা লুপে প্রবেশ করব, তখন k এর মান থাকবে 3। আমরা 3 যোগ করার পরে আবার বৃদ্ধি পাবে, তার মানে এইভাবে চলতে থাকবে। সো যখনই k এর মান বৃদ্ধি পেতে পেতে, যখন আমরা ধরলাম এখানে n এর মান 10, আমরা ইনপুট দিলাম n এর মান 10। সো k এর মান বৃদ্ধি পেতে পেতে যখন 11 হয়ে যাবে, কারণ 9 আসবে লাস্ট,
9 10 এর ছোট, 9 ও যোগ হবে। যখনই 9 এর পর 11 আসবে, 11 কিন্তু আর গ্রহণযোগ্য না। ধারা 11 ওকে, 2 করেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 11টা এখানে আর গ্রহণযোগ্য হবে না, কারণ সেটা n কে ক্রস করে গেছে। 11 গ্রেটার দেন 10, কিন্তু আমাদের যে শর্ত লেস দেন ইকুয়াল n, অর্থাৎ k এর মান হবে 10 এর ছোট বা সমান, সেটা মিলতেছে না, মিথ্যা হয়ে যাচ্ছে। k এর মান হয়ে যাচ্ছে n এর বড়, কারণ ছোট বা সমান হওয়ার মানে হচ্ছে সত্য, আর যখন উল্টোটা হবে দ্যাট ইজ বড় হবে, তার মানে মিথ্যা। তো যখনই মিথ্যা হবে তখনই সে লুপ থেকে বের হয়ে কি করবে, s এর মানটা প্রদর্শন করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ধারা বা লুপের প্রোগ্রাম যখন আমরা ইউজ করব তখন এই কৌশলে কাজ করে। তো আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা আমরা এখানে দেখাই নাই, আমরা এখন জটিলতার দিকে যাচ্ছি না, কিন্তু মনে রাখতে হবে আমাদের লুপের মেথডে, লুপে যে সবসময় কাউন্টার ভেরিয়েবল ইউজ করতে হবে এমন কোনো নিয়ম নেই, এটাই ম্যান্ডেটরি এমন না। এটা হচ্ছে একটা এক্সাম্পল বোঝার জন্য। লুপে আমরা কাউন্টার ভেরিয়েবল ছাড়াও ইউজ করতে পারি, যেমন আমরা যখন লসাগু গসাগু এক্সাম্পল দেখবো তখন আমরা বুঝতে পারবো কাউন্টার ভেরিয়েবল ছাড়াও লুপ হয়। ওকে, কাউন্টার ভেরিয়েবল ছাড়াও লুপ হয়। আচ্ছা, কিন্তু কোন একটা শর্ত থাকতে হবে, এটা হলো মেইন শর্ত থাকতে হবে, এটা হলো প্রধান কথা। লুপে শর্ত থাকবে, ইনিশিয়ালাইজেশন থাকতে পারে নাও থাকতে পারে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু কোন একটা শর্ত অবশ্যই থাকবে, যে শর্তের উপর ভিত্তি করে লুপ এক্সিকিউট হবে অথবা এক্সিকিউট হবে না, মানে লুপ একসময় এক্সিট হয়ে যাবে। তো যাই হোক, তো যেহেতু আমাদের মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো বেশি আসে, দ্যাটস ওয়াই আমরা এটা দিয়েই বুঝবো। এছাড়াও ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা পরে দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা লুপের ব্যাপারটা বুঝতে পারলাম যে আমাদের লুপে 3টা স্ট্রাকচার হতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি বা একটা স্ট্রাকচার ব্যবহার করে সাকসেসফুলি প্রোগ্রাম করতে পারি, দেন আমাদের বুঝতে হবে আমরা বাকিগুলোও পারবো। অর্থাৎ যদি আমরা ফর লুপ ইউজ করে প্রোগ্রামটা সাকসেসফুলি লিখতে পারি, তাহলে বুঝতে হবে আমরা এটা হোয়াইল দিয়েও পারবো, ডু হোয়াইল দিয়েও পারবো। কারণ আমরা যদি ওই স্ট্রাকচারটা মনে রাখতে পারি যে কোথায় কোথায় পরিবর্তন, তাহলে আমরা একই সাথে 3টা এক্সাম্পল শিখতে পারতেছি। দ্যাট মিন্স আমি একটা এক্সাম্পল শিখলেই এটাকে আমি 3 ভাবে লিখতে পারবো, এবং এটা পরীক্ষায় আসে। শুধু আমরা শেখার জন্য না, এটা আমাদের সৃজনশীলে একটা কমন কোশ্চেন, প্রায় এটা এই ধরনের কোশ্চেন থাকে, যে ডু হোয়াইল থাকলে হোয়াইল দিয়ে করো, বা হোয়াইল থাকলে ডু হোয়াইল অথবা ফর। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের লুপের ব্যবহারের একটা ধারণা। তো এখানে এক্সাম্পল যেহেতু দেওয়া আছে, তোমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে ফলাফল, ইনপুট সবই সেম, শুধু পার্থক্য হচ্ছে লুপের প্রেজেন্টেশন। এরপরে আমরা আরো দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে ফাংশন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা অলরেডি ব্যবহার করি, কিন্তু এটার সম্পর্কে কিছু ধারণা আমাদের থাকতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যে ফাংশনগুলো এ পর্যন্ত ব্যবহার করেছি আমাদের প্রোগ্রামে, এক্সাম্পলে, সবই হচ্ছে সবই হচ্ছে লাইব্রেরি ফাংশন, শুধুমাত্র মেইন ফাংশনটা ব্যতিক্রম। এই মেইন ফাংশনকে আমরা বলে থাকি ইউজার ডিফাইন ফাংশন। এছাড়াও আমরা ইউজ করছি প্রিন্টএফ স্ক্যানএফ। আমরা মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামে প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করে থাকি। এই প্রিন্টএফ স্ক্যানএফ বর্ণনা বা প্রিন্টএফ স্ক্যানএফ কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা কোথাও লিখি না, আমরা শুধু প্রিন্টএফ স্ক্যানএফ এখানে ব্যবহার করি, যেটাকে আমরা বলে থাকি ফাংশন কল। অর্থাৎ আমরা এই ফাংশন নাম ধরে তাকে ডাকতেছি যে হ্যাঁ প্রিন্ট করো, তুমি এই কাজটা করে দাও, কি করো, এন্টার ভ্যালু অফ n, এই মেসেজটা প্রদর্শন করো। স্ক্যানএফে বলতেছি যে n এর মানটা ইনপুট নাও, তার মানে তাকে আমি কোনো একটা কাজ অ্যাসাইন করতেছি, কাজ করতে বলতেছি। এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি ফাংশন কল, মানে প্রিন্টএফ স্ক্যানএফ কে আমরা কল করতেছি। কিন্তু প্রিন্টএফ স্ক্যানএফ কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা কোথাও লিখি নাই, বাট এই প্রিন্টএফ স্ক্যানএফ কিভাবে কাজ করে এটা একটা বর্ণনা আছে। এই ফাংশনটা কিভাবে ইনপুট দিচ্ছে, কিভাবে আউটপুট দিচ্ছে, এটার একটা বর্ণনা আছে। কোথায় আছে? ওই যে আমরা প্রথম যে লাইনটা লিখেছি stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যেই বলা আছে, বর্ণনা করা আছে প্রিন্টএফ কিভাবে কাজ করবে, স্ক্যানএফ কিভাবে কাজ করবে, আর আমরা শুধু এখানে সেটা ব্যবহার করতেছি। আর এই এক্সাম্পলের মধ্যে মেইন যে ফাংশনটা, এটা কিন্তু আমরা নিজেরা লিখছি, যে মেইন ফাংশন কিভাবে কাজ করবে, কিভাবে ইনপুট নিচ্ছে, কোন লুপ ইউজ হবে, কিভাবে আউটপুট দিবে, রিটার্ন থাকবে কি থাকবে না,
কি কি চলক থাকবে, এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করছি, নিজেরা লিখছি, এটা কিন্তু অন্য কেউ তৈরি করে দেয় নাই। সো যখন কোনো ফাংশন আমরা নিজেরা লিখবো সেটাকে আমরা বলি ইউজার ডিফাইন্ড। আর যে ফাংশনের বর্ণনা আমরা লিখি না, যেমন printf scanf, এটাকে বলি আমরা লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা ফাংশন প্রধানত দুই ধরনের, একটাকে বলি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন, একটাকে বলি আমরা লাইব্রেরি ফাংশন। তাহলে printf scanf কে বলি আমরা লাইব্রেরি ফাংশন, আর আমরা নিজেরা যেটা লিখতেছি বা আমরা যেটা লিখবো সেটাকে বলবো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন। এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা মেইন। এছাড়া আমরা আরো আমাদের নিজেদের পছন্দ মতো ফাংশন তৈরি করতে পারি প্রয়োজন মতো এবং নিজের ইচ্ছে মতো নাম দিয়ে। আচ্ছা, তো আমরা এখানে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটা ফাংশন, যখন আমি নিজে ফাংশন তৈরি করব, আমার প্রয়োজন একাধিক ফাংশন থাকতে পারে, একটা সি প্রোগ্রামে একাধিক ফাংশন থাকতে পারে, কমপক্ষে মেইন একটা ফাংশন থাকবে, এছাড়াও আরো ফাংশন থাকতে পারে। সো আমি যখন নিজে ফাংশন তৈরি করব, সেই ফাংশনটা কেমন হবে তার স্ট্রাকচারটা আমরা আগে দেখব। তো ফাংশনের যে স্ট্রাকচার, সিনট্যাক্স, বা যখন আমরা ফাংশন লিখবো বা যখন ফাংশন বর্ণনা করবো, এটাকে বলা হয় ফাংশন ডিফাইন। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে আমরা কি বলি? ফাংশন ডেফিনিশন বা ফাংশন ডিফাইন করা, বা বাংলায় বলতে পারি ফাংশনের বর্ণনা। তো একটা ফাংশনের চারটা অংশ থাকতে পারে। প্রথম অংশটাকে বলি আমরা রিটার্ন টাইপ, তারপরে ফাংশন নেম, তারপরে আর্গুমেন্ট, লিস্ট বা প্যারামিটার, তারপরে বলি বডি অফ দা ফাংশন। তো আগের মতোই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ফাংশন বডি। ওকে, তো আমরা যে চারটা এক্সাম্পল দেখবো এখানে, অর্থাৎ স্ট্রাকচারকে আমরা চারটা এক্সাম্পল দিয়ে বুঝবো এখানে। তো মোটামুটি এটা আমাদের মূল ধারণা চলে আসবে। রিটার্ন টাইপ, প্রথমে রিটার্ন টাইপ থাকতেও পারে নাও থাকতে পারে। তো রিটার্ন টাইপ হচ্ছে একটা ডেটা টাইপ। আমরা মৌলিক চারটা ডেটা টাইপ নিয়ে পড়ে থাকি, স্টাডি করে থাকি: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট এন্ড ডাবল, অর্থাৎ চার, ইন্ট, ফ্লোট, ডাবল। এই চারটা কিওয়ার্ড হচ্ছে ডেটা টাইপ, আমাদের মৌলিক বা বেসিক ডেটা টাইপ। তো এই চারটা ডেটা টাইপ, যেমন এখানে থার্ড এবং ফোর্থ এর দিকে খেয়াল করো, আমরা ইউজ করছি ইন্ট এন্ড ফ্লোট। তার মানে এখানে একটা ডেটা টাইপ আছে, রিটার্ন টাইপ আছে। বাট প্রথম দুইটা ইউজ করছি আমরা ভয়েড। এই ভয়েড মানে হচ্ছে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড মানে খালি, অর্থাৎ এখানে কোনো ডেটা টাইপ বসবে না। কোনো ডেটা টাইপ না থাকার মানেই হচ্ছে ভয়েড। ভয়েড কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আমরা বুঝাচ্ছি এখানে যদি রিটার্ন টাইপ ভয়েড হয়, এর মানে বুঝতে হবে এখানে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, আর যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে তার টাইপ বলতে হবে। কি বলতে হবে? তার ডেটা টাইপ বলতে হবে। ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে তার ডেটা টাইপ বলতে হবে। তাহলে আমরা এই দুটো জিনিস প্রথমে বুঝবো, রিটার্ন টাইপ থাকতেও পারে নাও থাকতে পারে। যদি ফাংশন কোনো কিছু রিটার্ন করে তাহলে অবশ্যই ডেটা টাইপ বলতে হবে, আর যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমরা বুঝবো এটা ভয়েড। এরপর হচ্ছে ফাংশনের নাম। এখানে আমি দিচ্ছি মাই এফএনসি বা মাই ফাংশন হোয়াটএভার। এই নামটা আমার নিজের পছন্দ মতো, অর্থাৎ আমার কাজের উপর ভিত্তি করে আমি নিজের নামটা দেব। অর্থাৎ আমি এখানে বুঝেছি এটা হলো মাই ফাংশন, সংক্ষেপে লিখেছি। তো এই নামটা লেখার একটা নিয়ম আছে, আমি ইচ্ছে মতো উল্টাপাল্টা নাম দিতে পারবো না। যেটা আমরা পড়ে থাকি আগে আইডেন্টিফায়ারের নামকরণের নিয়মাবলী বা চলকের নামকরণের নিয়মাবলী আমরা আগে পড়েছিলাম। কারণ চলকের নাম, ফাংশনের নাম বা ধ্রুবকের যে নাম আমরা দিই, এই নামগুলোকে আমরা বলি আইডেন্টিফায়ার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার, যেটা আমাদের প্রিভিয়াস কোন এক স্লাইডে আমরা আলোচনা করেছিলাম, নামকরণের নিয়মাবলী। তো এখানে নামকরণের যে নিয়মাবলী, একই নিয়মাবলী আমরা চলক, যে আমি আগেই বলেছি, চলক, ধ্রুবক এবং ফাংশনের নাম যদি আমরা নামকরণ করতে চাই তখন আমাদের এই নিয়মেই নাম করতে হবে। ওকে, তাহলে আমরা যাদের প্রয়োজন তারা আমরা এটা, যারা ভুলে গেছি বা দেখি নাই, আমরা এই রুলস গুলা পড়ে নেব। তাহলে আমরা চলকের নাম, ধ্রুবকের নাম বা ফাংশনের নাম যখন আমরা নিজেরা দেব তখন আমরা সেই নামগুলা ব্যবহার করব। সো এখানে মাই ফাংশন একটা ভ্যালিড নেম এবং এটা আমি আমার ইচ্ছে মতো দিয়েছি। তো আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী বা আমাদের কাজের ধারা অনুযায়ী, কাজের প্রয়োজন অনুযায়ী আমরা নামকরণ করতে পারি। এরপরে থার্ড যেটা, সেটা হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার। ওকে, আর্গুমেন্ট হচ্ছে ফাংশনটাকে যখন আমি কল করতেছি, আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। প্রিন্টএফ কে যখন আমরা কল করতেছি, দেখো এখানে একটা মান দিচ্ছি, তাই না? এন্টার ভ্যালু অফ n, একটা মেসেজ দিচ্ছি। এটাকে আমরা বলে থাকি সি প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং।
আমি বলতেছি এটা মেসেজ বা স্ট্রিং, এ সেট অফ ক্যারেক্টার, স্ট্রিং অর মেসেজ। তাহলে প্রিন্টএফ আমি একটা আর্গুমেন্ট দিচ্ছি যেখানে সে একটা মেসেজ প্রদর্শন করবে। আবার নিচের প্রিন্টএফে দেখো, নিচের প্রিন্টএফে কিন্তু আর্গুমেন্ট দুইটা, প্রথমে একটা কন্ট্রোল স্ট্রিং এবং পরে একটা চলক, কমা দিয়ে আমরা সেপারেট করে থাকি। তার মানে প্রথম প্রিন্টএফে একটা আর্গুমেন্ট, সেকেন্ড প্রিন্টএফে দুটো আর্গুমেন্ট। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফাংশনে আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আর্গুমেন্ট একটাও হতে পারে, একাধিকও হতে পারে। প্রথম এক্সাম্পলে কোনো আর্গুমেন্ট নেই, দ্যাট মিন্স ভয়েড। ভয়েড না লিখলেও কিন্তু ভয়েড, কোনো কিছু লেখা না লেখার মানেও কিন্তু ভয়েড। যেমন মেইনে আমরা কোনো কিছু লিখি না, মেইন ফাংশনে আমরা কোনো কিছু লিখি না, তার মানে এটা ভয়েড। এই মেইনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু নাই, তার মানে কি এটা ভয়েড, খালি। তো আমরা ভয়েড না লিখলেও ভয়েড, অর্থাৎ ভয়েড আমরা লিখলেও ভয়েড, না লিখলেও এটা কি ভয়েড, মানে খালি। তো এখানে আমরা ভয়েড কিওয়ার্ড লিখতে পারি, না লিখলেও এটা কি হিসেব হবে, এখানে ভয়েডই বোঝা যাবে, অর্থাৎ কোনো আর্গুমেন্ট নেই। এই ভয়েডের মানে হচ্ছে কোনো আর্গুমেন্ট নেই। ভয়েড লিখলেও আর্গুমেন্ট নেই, ভয়েড না লিখলেও আর্গুমেন্ট নেই। বাট যদি আর্গুমেন্ট থাকে তাহলে আর্গুমেন্টের ডেটা টাইপ আমাকে বলতে হবে। অর্থাৎ আমি সেকেন্ড এক্সাম্পলে বা সেকেন্ড স্ট্রাকচারে মাই ফাংশনে একটা আর্গুমেন্ট নিচ্ছি। ওকে, আর লাস্টের এক্সাম্পলে দেখো আমরা দুটো আর্গুমেন্ট নিচ্ছি, একটা হলো এক্স যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, আর একটা হচ্ছে ফ্লোট ওয়াই যেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। তার মানে আমার আর্গুমেন্ট এক নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, এবং আর্গুমেন্ট গুলো ভিন্ন ধরনেরও হতে পারে, কোনো প্রবলেম নাই। ভ্যারিয়েশন আছে, দ্যাট মিন্স ভ্যারিয়েশন আছে। আমি যে ফাংশনটা ডিফাইন করতেছি সেখানে আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার একটা আর্গুমেন্ট থাকতে পারে, একাধিক আর্গুমেন্ট থাকতে পারে। এবং যখন একাধিক আর্গুমেন্ট থাকে তখন সেম টাইপও হতে পারে, ডিফারেন্ট টাইপও হতে পারে। দ্যাট মিন্স দুটোই ইন্টিজার হতে পারে, আবার ব্যতিক্রমও হতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ফাংশন বডি, অর্থাৎ এই ফাংশন কি কাজটা করবে সেটা আমরা এখানেই দেখব। যেমন মেইন ফাংশন কি করতেছে আমরা লিখছি, সো আমাদের এই যে নতুন ফাংশনটা আমরা তৈরি করতেছি এক্সট্রা, সেই ফাংশনটা কি করবে সেটা আমরা এখানে লিখব। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি রিটার্ন টাইপ থাকে তাহলে এক্সট্রা একটা রিটার্ন স্টেটমেন্ট থাকতে হবে বডির শেষে, বা বডি শেষ করার আগে। বডির যে আমার ব্লক, এই বডির ব্লকটা শেষ করার আগে একটা রিটার্ন, মানে ওয়ার্ডই হবে রিটার্ন। আমরা যদি মেইন এক্সাম্পলটা দেখি, দেখো এখানে রিটার্ন 0, কারণ আমরা বলে আসছি মেইন ফাংশন একটা ইন্টিজার রিটার্ন করবে, 0 একটা পূর্ণ সংখ্যা, 0 কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করি, সো দ্যাটস ওয়াই রিটার্ন 0। এটা ব্যাখ্যা আছে কেন আমরা 0 লিখলাম, সেটা আমরা আপাতত এখানে ডিসকাস করব না। আমরা আমাদের মূল যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যদি রিটার্ন টাইপ থাকে তাহলে অবশ্যই একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে, আমরা বলে দিব রিটার্ন সামথিং। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ফাংশনের স্ট্রাকচার, এবং বা স্ট্রাকচারগুলোকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি। আরো ভ্যারিয়েশন আছে, আমরা সব এখানে দরকার নেই আমাদের, বাট যেগুলো আমরা মোটামুটি সচরাচর ব্যবহার করে থাকি বা দরকার হয় সে করে স্ট্রাকচারই আমি এখানে দেখালাম। এছাড়াও আরো ভ্যারিয়েশন আছে, আমরা সব ভ্যারিয়েশন এখানে আলোচনা করব না। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে ফাংশনের উপর ভিত্তি করে আমরা একটা এক্সাম্পল এখানে ইউজ করেছি। তো আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, আচ্ছা আগে আমরা বড় করে দেখি পরে ছোট করি। তো এখানে কি কি আছে দেখো, প্রথমত আমরা প্রোগ্রাম শুরু করলাম, আমাদের একটা মেইন ফাংশন আছে ইন্ট মেইন। ইন্ট মেইনের মধ্যে আমরা নরমালি ডেটা টাইপ ঘোষণা করলাম, মেসেজ প্রিন্ট করলাম, ইনপুট নিলাম। এরপরে দেখো আমরা ওয়েলকাম নামে একটা ফাংশন কল করলাম যেটা কোনো আর্গুমেন্ট নেই। ডান পাশে দেখো আমি ওয়েলকাম নামে একটা ফাংশন ডিফাইন করেছি যা যে কোনো রিটার্ন টাইপও নেই, যার কোনো আর্গুমেন্টও নেই। সে কি করবে, সে শুধু একটা মেসেজ প্রদর্শন করবে যে ওয়েলকাম টু সি এক্সাম্পল অফ সি ফাংশন, হোয়াটএভার, যেখানে একটা মেসেজ প্রদর্শন করবে। সে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, কোনো কিছু রিটার্নও করতেছে না। সেকেন্ড যে এক্সাম্পলটা বা সেকেন্ড যে ফাংশনটা আমরা এখন ইউজ করেছি তার নাম হচ্ছে শো এক্স, মানে এক্স এর মান প্রদর্শন করা। আমি এটা বুঝাচ্ছি নিজেই, বললাম শো মানে প্রদর্শন করা, দেখানো, তাহলে এক্স এর মান প্রদর্শন করো। সো যখন আমি তাকে বলতেছি যে এক্স এর মান প্রদর্শন করো, তখন সে আমাকে কি চাইবে, তাহলে এক্স এর মানটা কি, কোন মানটা আমি প্রদর্শন করব। দ্যাটস ওয়াই আমরা এক্স এর মানটা কি করতেছি, আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি। তাহলে ডান পাশে দেখো শো এক্স, এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ নেই, কারণ সে কোনো কিছু রিটার্ন করবে না, সে কি করবে, এক্স এর মানটা প্রদর্শন করবে। এই জন্য আমরা
এই জন্য আমরা এক্স এর মানটা আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি, এবং সে কি করতেছে, সে প্রিন্ট করতেছে প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স ইকুয়াল % ডি কমা এক্স, অর্থাৎ এক্স এর মানটা এখানে বসে যাবে, মানে এক্স এর মানটা এখানে প্রদর্শিত হবে। থার্ড যে ফাংশনটা, তাকে আমরা বলতেছি স্কয়ার অফ এক্স, মানে এক্স এর বর্গ। আমি এক্স এর যে মানটা দিচ্ছি তার বর্গ আমাকে রিটার্ন করবে। ওকে, বর্গ হলো আমাদের একই জিনিসকে দুইবার গুণ করা। তো স্কয়ার অফ এক্স নামক যে ফাংশনটার ডান সাইডে দেখো, ডান পাশে দেখো কি লিখতেছি, সেখানে আমরা বলতেছি আচ্ছা ইন্ট স্কয়ার অফ এক্স, মানে ফাংশনের নাম হচ্ছে স্কয়ার অফ এক্স, যে একটা ইন্টিজার রিটার্ন করবে এবং যে একটা ইন্টিজার আর্গুমেন্ট নিচ্ছে। ওকে, তো আমাদের আর্গুমেন্ট হচ্ছে এক্স, আমরা স্কয়ার বের করার নিয়ম হচ্ছে এক্স কে দুইবার গুণ করা, সেটা আমরা স্কয়ার নামে একটা ভ্যারিয়েবলে রাখলাম এবং সেটাকে রিটার্ন করলাম। সো যখন এখান থেকে আমরা রিটার্ন করতেছি তখন এইখানে এসে মেইন ফাংশনে এসে কি হবে, এসকিউআর নামক যে চলক সেখানে মানটা বসে যাবে, কারণ আমরা কলিং ফাংশন স্কয়ার অফ এক্স নামে একটা ফাংশন কল করতেছি, সে একটা ভ্যালু রিটার্ন করতেছে, সেই রিটার্ন ভ্যালুটা কোথায় বসবে, এসকিউআর নামক যে চলক সেই চলকের নামে চলকের মধ্যে বসে যাবে। ফোর্থ যে আমরা ফাংশনটা ইউজ করছি সাম এক্স ওয়াই, মানে সাম অফ এক্স এন্ড ওয়াই, সংক্ষেপে লিখছে সাম আন্ডারস্কোর এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর মান যোগ করো। তাহলে আমি একটা ইনপুট নিচ্ছি এক্স, একটা ইনপুট নিচ্ছি ওয়াই, দ্যাট মিনস এখানে আমার দুটো চলক, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভগ্নাংশ, আর আমি সাম নামক ফাংশনে দুটোকেই পাঠাচ্ছি যে এক্স এবং ওয়াই দুটো যোগ করো। তো এখানে আমাদের মনে রাখতে হবে ইন্টিজার এবং ফ্লোট যখন আমরা যোগ করব ফলাফল কিন্তু ফ্লোট হবে, কারণ ফ্লোট বড় ইন্টিজার ছোট, সবসময় বড়টার দিকেই যাবে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ফ্লোট, কারণ এক্স ওয়াই যোগ করলে আমরা যে মানটা পাবো সেটা হবে ফ্লোট, দ্যাটস ওয়াই আমরা এটা রিটার্ন করেছি ফ্লোট। আর এখানে দুটো আর্গুমেন্ট, একটা এক্স একটা ওয়াই। তো আমরা চাইলে ওই সাম অফ এক্স এর মতো একটা চলক নিতে পারতাম, চলক নিয়ে সেখানে যোগ করে রিটার্ন করতে পারতাম, বাট এখানে আমি শর্টকাট ইউজ করলাম যে সরাসরি যোগ করে যোগফলটা রিটার্ন করো। আর চাইলে আমি উপরের যে এক্সাম্পল, উপরের যে ফাংশন সাম অফ এক্স তার মতোই কি করতে পারতাম, একটা চলক নেব এস, ইন্ট এস, এস এর সাথে এস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেন রিটার্ন এক্স, এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা শর্টকাটও লিখতে পারি, আবার এভাবে ভেঙে ভেঙেও লিখতে পারি, এটা আমার নিজের চয়েস, আমাদের ডিজাইন ইস্যু। তো এখানে দেখো একটা জিনিস আমাদের ব্যতিক্রম, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুডের পরে আমরা 4টা লাইন লিখছি, খেয়াল করতেছো বাম পাশে, যেটাকে আমরা বলে থাকি ফাংশন প্রোটোটাইপ। ওকে, যদি কোনো ফাংশন মেইনের পরে আমরা ডিফাইন করি, দ্যাট মিন্স মেইনের আগেও আমরা ফাংশন ডিফাইন করতে পারি, অর্থাৎ এই যে ডান পাশের 4টা ফাংশন এটাকে আমরা চাইলে মেইনের আগেও লিখতে পারি। যদি আমরা আগে লিখি তখন আর প্রোটোটাইপের দরকার হবে না, বাট ডিজাইন টেকনিক বা সবচেয়ে ভালো নিয়ম টেকনিক হচ্ছে মেইনের পরে লেখা। দ্যাট মিন্স আমরা প্রথমে মেইনটাই পাবো, প্রথমে কি পাবো, মেইন ফাংশন পাবো, সেখান থেকে আমরা বাকি ফাংশনগুলোকে কল করব। এই জন্য আমরা মেইনের পরে, মেইন ফাংশন শেষ করার পরে আমরা বাকি ফাংশনগুলো লিখবো নিচে নিচে। তো যদি আমরা আগে লিখি তাতেও প্রোগ্রাম 100% ওকে, কিন্তু বোঝার সুবিধার জন্য না হলে মেইন ফাংশন খুঁজতেই আমাদের অনেক নিচে যেতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের মেইন ফাংশনটা প্রথম দিকে থাকুক, কারণ যেহেতু আমরা জানি একটা প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় মেইন থেকে। তো যদি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো মেইনের পরে লিখি তাহলে আগে তার প্রোটোটাইপ বলতে হবে, অর্থাৎ আমরা আগেই বলে আসবো, কম্পাইলারকে আগেই বলবো যে আমাদের এই নামে 4টা ফাংশন আছে, একটা ওয়েলকাম এবং তাদের স্ট্রাকচার মানে সিনট্যাক্স, কি কি সিনট্যাক্স, কোন রিটার্ন টাইপ আছে কিনা, কোনো আর্গুমেন্ট আছে কিনা, ফাংশনের নাম কি হবে, রিটার্ন টাইপ কি হবে, আর্গুমেন্ট কি হবে, এই 3টা জিনিস আমরা আগে বলে আসবো। কিন্তু আমরা এখানে ডিফাইন করতেছি না, মনে রাখবা ডিফাইন মানে হচ্ছে ফাংশন কি করবে তার বর্ণনা, এখানে কিন্তু কোনো বর্ণনা নেই, এখানে শুধু নামটা বলা আছে, ফাংশনের যে নামটা তার নাম কি, কি নেবে, কি রিটার্ন করবে, কিন্তু কিভাবে সে কাজ করবে সেটা কিন্তু এখানে বলা নাই। দ্যাটস ওয়াই এটাকে বলি আমরা ফাংশন প্রোটোটাইপ। ওকে, আর ডান পাশে এটাকে আমরা কি বলি তাহলে, ফাংশন ডেফিনেশন। তাহলে আমরা এভাবে বলবো ফাংশন ডেফিনেশন যদি মেইনের পরে থাকে তাহলে প্রোটোটাইপ ইউজ করতে হবে, আর ফাংশন ডেফিনেশন যদি মেইনের আগেই থাকে তাহলে আর প্রোটোটাইপ দরকার নেই, কারণ সে আগেই তো জানতেছে যে এই নামে ফাংশন আছে এবং ফাংশনের বডি এটা, ফাংশনের বর্ণনা। ওকে, সো দুভাবেই কারেক্ট, বাট আমরা এই টেকনিকটা প্র্যাকটিস করব, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এবং কেউ যদি আগেই ডিফাইন করে তাও কোনো ভুল নাই, কিন্তু আমরা এটাই ফলো করবো, এটাই সবচেয়ে সুন্দর ওয়ে।
আর যখন আমরা কোনো ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করি তখন সেটাকে আমরা কি বলি প্রোগ্রামিং এর ভাষায় ফাংশন কল। তার মানে এখান থেকে আমরা ওয়েলকাম কে কল করছি, প্রিন্টএফ কে কল করছি, স্ক্যানএফ কে কল করছি, কিন্তু প্রিন্টএফ স্ক্যানএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, আর ওয়েলকাম, শো এক্স, স্কোয়ার অফ এক্স ওয়াই, সাম এক্স ওয়াই, এগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তাহলে মোটামুটি ফাংশন সম্পর্কে